শরীয়তপুরে ডাকাতের ছোড়া এলো পাতারি গুলিতে 9 জন গুলিবিদ্ধ, গণপিটুনিতে 2 ডাকাত নিহত, পাবনায় 20টি গাড়িতে ডাকাতি। অপরাধের অভয়শ্রম যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ডাকাতি, টহল তল্লাশিতেও থামছে না অরাজকতা। পুলিশের গাড়ি টহল দেওয়া তার 1 মিনিট পার হওয়ার পর থেকেই কলাবাগান থেকে ডিলটা ছোড়া হয়েছে। টহলের কারণে সবাই যে অপরাধী যারা তারা অবশ্যই বের হবে না। বগুড়ার সাবগ্রাম এলাকায় বাসায় ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি নিহত, ভারত থেকে দেয়া হয়নি মরদেহ। আজ থেকে পদ্মা মেঘনায় 5টি অভয়াশ্রমে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শুরু, কার্যকরে তৎপর নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। God bless. You don't know that. God bless. God bless. You will not have war. Don't tell us what we're going to feel. এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, খনিজ চুক্তি না করে বেরিয়ে গেলেন ইউক্রেন প্রেসিডেন্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছে জয়তি সরোয়ার। শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির চেষ্টার সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছেন। গতরাতে ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বাল খেতে ডাকাতির চেষ্টা করে ডাকাতরা, পরে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। এ সময় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের তেতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের গতিপথ রোধ করে বাল খেতে দিয়ে। এ সময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে আহত হয় 9 জন স্থানীয়। পরে ডাকাতরা স্পিড বোট ফেলে পালানোর সময় 7 জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ডাকাতের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ 9 জনের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। লঞ্চ ট্রলার দিয়ে ব্যারিকেড দেওয়ার পরে তারা আসলে আটকিয়ে গিয়েছিল। এমত অবস্থায় তারা আমাদের উদ্দেশ্য করে গুলি ছেড়ে এবং ককটেল বিস্ফোরণ করে। এক পর্যায়ে স্থানীয় জনগণ তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে তাদেরকে শারীরিকভাবে মারপিট করে, এবং এই খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা 5 জন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। একই সাথে একটি অস্ত্র আমরা উদ্ধার করতে এখন পর্যন্ত পেরেছি, যেটা আমরা জব্দমূলে এটা পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব। উত্তরবঙ্গে প্রবেশদ্বার সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিমের কড্ডার মোড় হাটিকুমরুল মহাসড়ক এখন যেন ছিনতাই ডাকাতি চোরাকারবারিদের অভয়াশ্রম। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতভর মহাসড়কটি দখলে থাকে তাদের। 25 ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশের মতো এই মহাসড়কেও চলছে যৌথ বাহিনীর বিশেষ টহল ও তল্লাশি অভিযান। তারপরও কোনোভাবেই থামছে না মহাসড়কে এই অরাজকতা। সহকর্মী শুভকুমার ঘোষের তথ্য ও চিত্র জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। দীর্ঘ 4 বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরছেন জুবায়ের হোসেন। গেল মঙ্গলবার রাতে যমুনা সেতু পশ্চিমের ঝাউল এলাকায় ডাকাতদের হামলার শিকার হয় তার গাড়িটি। ঢিল মেরে গাড়ির গ্লাস ভেঙে গাড়ি থামানোর চেষ্টা করার সময় চালকের বুদ্ধিমত্তায় এ যাত্রায় বেঁচে ফেরেন তারা। এটা গাড়ির উপর দিয়ে গেছে, যদি প্যাসেঞ্জার অথবা আমার যানের উপর দিয়ে যেত তাহলে যানবাহনের নিরাপত্তা কোথায় আছে? পুলিশের গাড়ি টহল দেওয়া তার 1 মিনিট পার হওয়ার পর থেকেই কলাবাগান থেকে ডিলটা ছোড়া হয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলাকালেই মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে নামিয়ে নেওয়া হয় ট্রাকের মালামাল। প্রত্যেকদিন রাত্রি মনে হয় অ্যাভেলেবল গাড়ি আসে, মাল বিক্রি করে এই গাড়ির থেকে নামাইতেছে, ঘরে ঢুকাইতেছে, ওখান থেকে আবার আরেক জায়গায় বিক্রি করতেছে। আমি হানিফ হোসেন বাবু, সিরাজগঞ্জ পৌর বিএনপির নেতা হানিফ হোসেন বাবু, 7 নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি। এটা তো অবৈধটা কি শুধু আমি করি? ওখানে আমার পয়েন্টের সামনে ওই পাশে 2টা পয়েন্ট আছে, আমার পয়েন্ট থেকে তাকায় দেখেন ব্রিজের ওই পার 2টা আছে। যাত্রীদের নিরাপদ রাখতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। পুরো মহাসড়ক জুড়ে জোরদার করা হয়েছে সেনাবাহিনীর টহল। এমন অভিযানে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা যাত্রীদের। যেহেতু সেনাবাহিনীরা এই উদ্যোগটা নিছে, সবার যাত্রীদের সুবিধা এটা, সেহেতু আমরা নিরাপদ বোধ করব। এই টহলের কারণে সবাই যে অপরাধী যারা তারা অবশ্যই বের হবে না, এটা আমার বিশ্বাস। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রমজানে ও ঈদে মহাসড়ক নিরাপদ থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা আমাদের অধিভুক্ত যে এলাকা রয়েছে এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি।
আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। যৌথ বাহিনীর অভিযানে দ্রুত এই মহাসড়ক সম্পূর্ণ নিরাপদ হবে এমনটাই প্রত্যাশা যাত্রী ও সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে সাবগ্রাম মধ্যপাড়া এই ঘটনা ঘটে। স্বজনদের জানান, বগুড়া সদরের আকাশতারা এলাকায় রুবেল হোসেনের সাথে সকিনার বিয়ের 7 বছর পর পারিবারিক কলহের জেরে প্রায় 1 মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে। মা মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ও বেলা 10:30টার দিকে আনোয়ারার মৃত্যু হয়। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। কথা বলবো তার সাথে। সঞ্জু, এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। চৈতি, বগুড়ায় আবারও নৃশংসভাবে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, যে ঘটনায় কিন্তু পুরো জেলা জুড়ে চাঞ্চল্যের জন্ম হয়েছে। গতকালকে আসলে মধ্যরাতে বগুড়া সদরের সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় সেখানে সাবেক স্বামী রুবেল, স্থানীয় তার পরিবারের স্বজন এবং জেলা পুলিশ সূত্রে যেটি আমরা জানতে পেরেছি, যে মারা গেছে মেয়ে সকিনা, তার 7 বছর আগে বিয়ে হয়। সেই বিয়েটি 1 মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয় এবং তারপর গতকালকে তার সাবেক স্বামী রুবেল সাবগ্রাম মধ্যপাড়ায় তার বাড়িতে কিন্তু দেখা করতে আসলে সেখানে পারিবারিক কলহের জেরে বাকবিতণ্ডা শুরু হয় এবং প্রথমেই মেয়ে সকিনাকে উপর্যুপরি কোপানো হয় এবং মা কিন্তু সেখানে আটকাতে আসলে মাকেও কিন্তু কোপানো হয়। এর জেরেই কিন্তু সকালে প্রথমে মেয়ে সকিনা মারা যায় এবং তার পরপরই বৃদ্ধা মা আনোয়ারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় 10:30টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পুরো জেলা জুড়ে এক প্রকার আলোড়ন উঠে গেছে। জেলা পুলিশ যেটি বলছে যে এটি যেহেতু পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ড এবং এটি ইতিমধ্যেই তারা রহস্য উন্মোচন করে ফেলেছেন, তবে এখনো রুবেল যিনি ঘাতক বলা হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা সজীবেক হাসপাতালে রয়েছি, পরিবারেরা স্বজনেরা অপেক্ষা করছেন। এখনো কিন্তু এখান থেকে তারা নিহতদের লাশ মরদেহ সেটি কিন্তু তারা বুঝিয়ে পাননি বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এখনো হস্তান্তর করা হয়নি। এখন পর্যন্ত হাসপাতালে কিন্তু জেলা পুলিশের কাউকে আমরা দেখিনি, যে কারণে আর কি তাদের সাথে কথা হলে আমরা হয়তো পরবর্তীতে আরো জানাতে পারবো। তবে বগুড়াতে কিন্তু 5 আগস্ট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির চিত্র আমরা দেখেছি, এটা কিন্তু শুধু এই জোড়া হত্যাকাণ্ড না, পুরো জেলা জুড়েই এরকম নানা অপরাধের চিত্র কিন্তু আমরা দেখছি। সাধারণ মানুষের প্রত্যাশা এমন হত্যাকাণ্ড, বাড়িতে ঢুকে কুপিয়ে নৃশংসভাবে এমন হত্যাকাণ্ডর ঘটনা কেউ কিন্তু বগুড়াতে আর দেখতে চায় না। যত দ্রুত সম্ভব ঘাতককে গ্রেপ্তার সহ পুরো জেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কিন্তু জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। চৈতি, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মা মেয়ের মৃত্যুর ঘটনা নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বেলা 11টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চারদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, নারী ধর্ষণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়ছে। অপারেশন ডেভিল হান্ট পরিচালনা হলেও অরাজকতা নিয়ন্ত্রণে আসছে না। তাই সরকারকে দ্রুত এই পদক্ষেপ নেয়ার অনুরোধ তাদের। অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে মব কালচার বন্ধ করতে হবে। তাদের দাবি, অপরাধীরা পার পেয়ে গেলে নিরীহ ও নিরপরাধ মানুষকে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা বলেন, সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চান। তাই দ্রুত সংস্কার শেষ করে জাতীয় ঐক্যবদ্ধ সৃষ্টি করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নির্বিশেষে অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনো, অবিলম্বে মব কালচার বন্ধ করো, নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার হয়রানি বন্ধ করো।
খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করো, দ্রুত সংস্কার করো, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ো। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হওয়ার জন্য যে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, সুপারিশগুলো দিয়েছি, এগুলো যেন জনগণের কাছে পৌঁছে এবং জনগণ যাতে উপলব্ধি করতে পারে যে এগুলো হওয়াটা জরুরি, এগুলো হওয়াটা গুরুত্বপূর্ণ, যাতে আমরা একটা সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে সত্যিকারে সহজ, যোগ্য এবং জনকল্যাণ নির্বাচিত প্রতিনিধিরা আমাদের এই সুন্দর বিল্ডিংটাতে বসতে পারে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। তা আপনাদেরকে এই রোদের মধ্যে আর কষ্ট দেব না। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে বলা হয়েছে এটা সমাপ্তি টানার জন্য। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে, এখানে যারা একত্রিত হয়েছে সকলকে ধন্যবাদ দিয়ে আমি এই অনুষ্ঠানের সমাপ্তি টানছি। অনেক অনেক ধন্যবাদ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। আমরা সেখানে যুক্ত ছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে আলামিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজেপির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হলে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনও হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ। কথা বলবো তার সাথে। পরশ, আলামিনের স্বজনদের কি অবস্থা দেখছেন, এ নিয়ে কি বলছে বিজিবি, বিস্তারিত জানাবেন। হ্যাঁ চৈতি, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে যে বাংলাদেশে এক যুবক আলামিন নামে নিহত হয়েছেন। তো নিহতর পরে কিন্তু তার মরদেহ যে ভারতের একটি হাসপাতাল রয়েছে, এখনো কিন্তু তার মরদেহ এখনো ফেরত দেওয়া হয়নি। তো পতাকা বৈঠকে দুপুরের পর পতাকা বৈঠক জানা যাবে তার মরদেহ কখন ফেরত দেওয়া হবে। তো আমি এ বিষয়ে যে কসবা উপজেলা যে নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে গতকাল শুক্রবার রাতে আলামিন সহ কয়েকজন যে পটিয়া সীমান্তে ঘোরাফেরা করছিলেন। এই সময় ভারতীয় সীমান্তরক্ষী যে বাহিনী রয়েছে তারা তাকে চোরাকারবারি সন্দেহ করে কিন্তু গুলি করার পর তার মরদেহটি কিন্তু তারা বাড়িতে নিয়ে যায়। তো আমি যদি একটু বলে রাখি যে নিহত আলামিন তার পরিবারের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে মূলত আলামিন সীমান্তে তারা গুরু নিয়ে যাচ্ছিলেন। সেখান থেকে গুরু আনার পথে কিন্তু যে সীমান্তের কাছাকাছি তার গুরুটি চলে গিয়েছিল। সে সময় বিএসএফ তাকে দেখে গুলি করে তার মরদেহ চলে নিয়ে যায়। তারা মূলত যে তার হত্যার বিচার চেয়েছেন বাংলাদেশ সরকারের কাছে। এছাড়া যে আলামিন কিন্তু মাত্র 6 মাস আগে বিবাহ করেছিলেন। তার কিন্তু একজন স্ত্রী রয়েছে। তার স্ত্রী কিন্তু এখন বিলাপ করছেন, তার স্বামীর বিচার চাচ্ছেন কেন তার স্বামীকে গুলি করে হত্যা করা হলো। তো আলামিনের মরদেহ বাংলাদেশের যে বিজিবি এবং ভারতীয় যে বিএসএফ তাদের মধ্যে একটি পতাকা বৈঠকের কথা রয়েছে। পতাকা বৈঠকের পরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আর একটা তথ্য চৌতি আপনাকে জানিয়ে রাখি যে গত বছর 22 এপ্রিল কিন্তু এই ঠিক পটিয়া সীমান্তে কিন্তু এক বাংলাদেশি যুবককে কিন্তু বিএসএফ গুলি করে হত্যা করা হয়েছিল। তো এ ছিল আমার কাছে সর্বশেষ চৈতি। পরশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ। ইলিশ রক্ষায় পদ্মা মেঘনার 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ হয়েছে শুক্রবার মধ্যরাত থেকে। নিষেধাজ্ঞা থাকবে 30 এপ্রিল পর্যন্ত। তবে সামনে রমজান হওয়ায় দুশ্চিন্তায় জেলেরা। খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তার দাবি তাদের। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। শুক্রবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদপ্তর।
চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল থেকে চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার সময় জেলেরা পাবেন খাদ্য সহায়তা, কিন্তু চাহিদার তুলনায় সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল। অভিযান দিছে, অভিযান মানবো। আর অভিযান মনে করেন সরকার যে চাইল টাইল দেয়, এটা দিয়ে মনে করেন আমরা নির্ভর করে কোনো মতো চলবো। কিস্তির ঝামেলা আছে, সাররা করে তালা সবাই তো আর কিস্তি চালাইতে পারবো না, এটা যে আমাদের কোনো একটা ব্যবস্থা করে। নদীতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে নামলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সহকারী পুলিশ সুপার। যারা আজকে থেকে আগামী ৬০ দিন পর্যন্ত নদীতে মাছ আহরণ এবং মাছ ক্রয় বিক্রয় করবে, তাদেরকে আইনে সোপর্দ করা হবে। এদিকে ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত, তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার, ভেদুরিয়া থেকে বরিশালের হিজলা পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। মৎস্য আহরণ বন্ধ হওয়ায় জেলেদের দাবি সহায়তার সঠিক বণ্টন। আমাকে কিস্তি আছে, সংসার আছে, তাতে আবার চাইল ভাই ঠিক আছে, কিন্তু চাইলে তো আমাকে ওইটা আছে না। খুব কষ্ট হইতেছে, কিস্তি যদি বন্ধ করে দেয় তাহলে আমার জন্য একটু ভালো হইতো। খুব কষ্টে আছি, আমাদের ওই জেলে কার্ডের চাইলগুলা পাইতেছি না। লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাকে অভয়স্থল ঘোষণা করা হয়েছে। পর্যাপ্ত মৎস্য আহরণের লক্ষ্যে ২০০৬ সাল থেকে মার্চ এপ্রিল ২ মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। শামীম হোসেন, নিউজ ডেস্ক। চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রিজাল করিম মল্লিক। বলেন, ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি বিভিন্ন অপরাধে ইন্ধন যোগাচ্ছে, তাদের ধরতে রমজানে বিশেষ অভিযান চালাবে গোয়েন্দা। সকালে ডিপি মিডিয়া সেন্টারে রমজান ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন ডিবি প্রধান। বলেন, যে কোনো অপরাধ ঠেকাতে থাকবে ডিবির জিরো টলারেন্স। রমজান ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে তথ্য প্রযুক্তি ভিত্তিক নজরদারি বাড়ানো হয়েছে। এসবের ডাকাত, ছিনতাইকারী ও মাদক কারবারিদের নিয়েও কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা। তার দাবি, যৌথ বাহিনীর পাশাপাশি ডিবি পুলিশও কাজ করছে। প্রেস ব্রিফিংয়ে ডিবি পরিচয়ে কেউ তুলে নেওয়ার চেষ্টা করলে গোয়েন্দা কার্যালয়ে জানানোর অনুরোধ করেন তিনি। নাশকতাকারীদের বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান ডিবির এই কর্মকর্তার। ছিনতাই ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং, তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষা দুপুর 12টায় শুরু হয়ে বেলা 1টায় শেষ হবে। 4টি ইউনিট ও 3টি উপ ইউনিট মিলিয়ে এবার পরীক্ষায় বসবেন 2,71,239 জন শিক্ষার্থী। এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলামিন জানান, চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও রাজশাহী এই দুই কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। 2,71,240 জন পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন 87,896 জন। ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত 12:15টার দিকে ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ বিকট আওয়াজে 2তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশেপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ দম্পতি বেরিয়ে আসেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কেবল প্রতিশ্রুতিতে কেটে গেছে 53 বছর। সরকার আসে, সরকারে যায়, কথা রাখেনি কেউ। একটি সেতুর আক্ষেপ কিছুতেই মিটছে না ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ছেত্রা নদীর দুই পাড়ের 20 গ্রামের মানুষের। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগের শেষ নেই। এতে ব্যাহত হচ্ছে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষের শিক্ষা, কৃষি সহ আর্থ-সামাজিক উন্নয়ন। মেহেদিনুর পরশের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
স্বাধীনতা লাভের 53 বছরেও হয়নি পাকা সেতু, তাই সরাইল উপজেলার ছেত্রা নদীর দুপারের 20টি গ্রামের মানুষের পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রায় 700 ফুট লম্বা ও 5 ফুট প্রশস্তের ওরুয়াইল পাকশিমুল ইউনিয়নের সংযোগ সাঁকোটি দিয়ে প্রতিদিন 15 থেকে 20 হাজার মানুষের চলাচল। গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে করা বাঁশের এ নড়বড়ে সাঁকোতে মোটরসাইকেল ও বাইসাইকেল ছাড়া আর কোনো যানবাহন চলতে পারে না। বর্ষা মৌসুমে চলাচল করতে হয় নৌকায়। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীরও ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের আক্ষেপ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তার প্রতিফলন ঘটেনি। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বেশ কয়েকবার উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। এতে শিক্ষা, কৃষি সহ আর্থসামাজিক উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে এ অঞ্চলের মানুষ। আমরা কয়েকবার মন্ত্রণালয় পর্যন্ত গেছি, টাকা পয়সা দিচ্ছি, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ফল পাইছি না। এক জায়গায় বিবাহ করতে যেমন বাঁশের সাঁকো দিয়ে হেঁটে যাচ্ছি, বাঁশের ব্রিজে যাওয়ার ফলে বাচ্চা কাচ্চা লয়ে মনে কষ্ট হয়। অনেক সময় পা স্লিপ করে যায়, তো আমাদের অনেক আসা যাওয়া অসুবিধা হয়। রাস্তাটাও আমরা এইদিকে খোলা জায়গা আছে, বাজার করতে পারো এবং বিদ্যুৎ কিছু করতে পারো। যদিও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, জনভোগান্তি বিবেচনায় ছেত্রা নদীর ওপর সেতু নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। 400 মিটার দৈর্ঘ্যের একটা সেতুর প্রস্তাবনা করেছি। প্রকল্পটা যদি পাস হয়, অবশ্যই আর্থসামাজিক পরিবর্তন হবে। এই এলাকাতে যে উৎপন্ন কৃষিজ পণ্য, সেগুলো আমাদের খুব সহজে সরাইল হয়ে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেতে পারে। জনদুর্ভোগ লাঘব এবং হাওর বেষ্টিত এলাকার জীবনমান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশালে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ইটভাটা। বিভাগের 6 জেলায় 324টি ইটভাটার মধ্যে 207টি অবৈধ। নিয়মনীতি না মেনে চলছে এসব ভাটা। পরিবেশবিদদের অভিযোগ, আইনের ফাঁকফোকর ও প্রশাসনের গাফিলতির কারণে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা। শাহিন সুমনের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল আল মারুফ। বরিশালের বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি গ্রামের ষাটোর্ধ্ব শাহজাহান পেদা তার ছোট্ট টিনের ঘরের পাশে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ইট পোড়ার ধোঁয়ায় শখ করে লাগানো গাছে ফল হয় না, তার শরীরে বাসা বেঁধেছে শ্বাসকষ্ট। ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় কিছু করার নেই জানিয়ে হতাশায় দিন কাটছে তার। ইটভাটার আমি তো মনে করি যে আছে স্বাস্থ্যটা ক্ষতি করে, ওদিকে গাছপালার ফসলও খাইতে পারি না, ফলমূল। শুধু শাহজাহান পেদায় নয়, এমন পরিস্থিতির শিকার বরিশালের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার আশেপাশের বাসিন্দারা। রাস্তায় যাই না, খালি ধুল, গাড়ি গেলি ধুল, এই নাকের মধ্যে খালি ঢোকে আর চোখে। ঠাসকা তো প্রায় আছে, সবারই আছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, বরিশাল বিভাগের 6 জেলায় গড়ে ওঠা 324টি ইটভাটার মধ্যে 207টি অবৈধ। সবচেয়ে বেশি ভাটা বরিশাল জেলায়, 128টি ইটভাটার মধ্যে অবৈধ 114টি। ইটভাটাগুলো ঘুরে দেখা যায় নিয়মনীতি ও পরিবেশের তোয়াক্কা না করেই গাছ পুড়িয়ে চলছে ইট তৈরির কাজ। বিষয়টি নিয়ে জড়িত কেউ কেউ কথা বলতে রাজি হয়নি, আবার কয়েকজন অকপটে স্বীকার করে চেষ্টা করেন ম্যানেজ করার। রাখেন কথা বলতে, আপনার সাথে কথা বলার জন্য আসছে বাইরে, রাখেন এগুলো রাখেন। এটা ধুলোমালা তো অনুমোদনটাই অবৈধ। ব্রিক লাগা হয়েছে, তারপরে কিছু আবাসিক এলাকা হয়েছে এখানে। পরিবেশবিদদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা। দ্রুত অবৈধ ভাটা বন্ধের দাবি তাদের। আমাদের দেশে আইনটা তৈরি হয়, কিন্তু আইনটা আসলে ঠিক সমাজে এক্সিকিউশন করা হয় না। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখানে আসলে জড়িত এই আপনার প্রচলিত ইটভাটা থাকা। গত 3 মাসে বরিশাল বিভাগের 6 জেলার 46টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। কেউ যেন কোনো দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত না হতে পারে, সেজন্য আমার বিভাগ থেকে প্রতিটি জেলায় কঠোর নির্দেশনা দেওয়া আছে ইটভাটার যে কোনো অনিয়ম বন্ধ করার জন্য। পরিবেশ সুরক্ষায় দ্রুত অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান বরিশালবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুন্দরবনে জলদস্যু হান্নান বাহিনী প্রধান সহ 7 দস্যুকে কারাগারে পাঠানো হয়েছে। মামলা দায়ের পূর্বক জব্দকৃত অস্ত্র সহ আটক দস্যুদের আদালতের মাধ্যমে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে দস্যুদের আটক করে কোস্টগার্ড পশ্চিম জন মোংলা।
আটককৃতদের কাছ থেকে 2টি 1 বন্দুক ও 3টি রামদা উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানান, সুন্দরবনকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হিমাগারে আলুর বস্তা রাখার ভাড়া দ্বিগুণ হওয়ার প্রতিবাদে লালমনিরহাটের মহেন্দ্রনগর সড়কে আলু ফেলে মানববন্ধন করছে চাষিরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। চাষিদের দাবি দেওয়া কি বলছেন তারা জানাবেন। চৈতি, লালমনিরহাটে সকাল 11টা থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের মহেন্দ্রনগর স্থানে আলু চাষিরা মহাসড়ক অবরোধ করে পূর্বের দামে আলু যাতে সংরক্ষণ করা যায় সেই জন্য দাবি জানাচ্ছেন এবং সকাল 11টার পর থেকে মানববন্ধন করছেন। তাদের দাবি পূর্বের বছরে আলু চাষে ব্যয় কম থাকলেও আলু সংরক্ষণের ক্ষেত্রে প্রতি কেজি 4 টাকা থেকে 5 টাকা ব্যয় হতো, সেটি কিন্তু এবারে বাড়িয়ে 8 টাকা করা হয়েছে এবং বস্তা প্রতি কিন্তু যেখানে 70 টাকা ছিল সেটি এবারে 100 টাকা নেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের একজনের সাথে একটু কথা বলতে চাই। সকাল থেকে তো এই এলাকা আরেকটি বিষয় হচ্ছে আলু কিন্তু মহাসড়কে ফেলে আন্দোলন করার চেষ্টা করছে। আন্দোলনকারী একজনের সাথে কথা বলতে চাই, আপনারা এখানে কেন আন্দোলন করছেন এবং আপনাদের প্রত্যাশাটা আসলে কি? আপনারা জানেন যে প্রতি বছর যে ভাড়া এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত আলু হিমাগারে সংরক্ষণ করে, এবার কোনো কারণ ছাড়াই রাতারাতি সেই ভাড়া দ্বিগুণ করা হয়েছে। উৎপাদন খরচের সঙ্গে এই দ্বিগুণ ভাড়া যোগ করলে কৃষকের কোনোভাবেই লাভবান হওয়ার সম্ভাবনা নেই। কাজেই এই বর্ধিত ভাড়া, অযৌক্তিক ভাড়া বৃদ্ধি যেটা করা হয়েছে সেটা বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধন কর্মসূচি কৃষকের সন্তান হিসেবে, একজন কৃষক হিসেবে আমি তাদের সঙ্গে একতা ঘোষণা করে এখানে আছি। অবিলম্বে এই বর্ধিত ভাড়া বাতিল করতে হবে, পূর্বের ভাড়ায় ফিরে যেতে হবে, তা নাহলে আমাদের আন্দোলন চলবে, মিল মালিকদেরকে বাধ্য করা হবে। ধন্যবাদ। আসলে আরেকটি বিষয় হচ্ছে সকাল 11টা থেকে লালমনিরহাট রংপুর মহাসড়কটি অবরোধ করে আলু রাস্তায় ফেলে এই কর্মসূচি পালন করার কারণে কিন্তু রাস্তার দুই পাশে দীর্ঘ 2 কিলোমিটারের অধিক যানজটের সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয়ে জানাতে চাই যে আরেকজনের সাথে কথা বলতে চাই, আপনারা তো আন্দোলন করছেন, আপনাদের এই আন্দোলন যদি কোল্ড স্টোরেজ মালিক পক্ষ মেনে না নেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? তাহলে আমাদের আন্দোলন 24 ঘন্টা সময় দেবো। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মানি নেওয়া না হয় এর থেকে আরো বড় কর্মসূচি দেওয়া হবে এবং প্রতিটা স্টোরে তালাধুলি দেওয়া হবে, কোনো আলু সংগ্রহ করতে দেবো না এবং আমাদের দাবি না মানা পর্যন্ত কোনো আমরা রাজপথ ছাড়বো না। এইটা আমাদের কৃষকের মূল দাবি। ধন্যবাদ আপনাকে। সব মিলিয়ে আরেকটা বিষয় বলতে চাই যে চলতি মৌসুমে কিন্তু এবারে সার, কীটনাশক থেকে শুরু করে আলু চাষাবাদের ক্ষেত্রে সর্বমহলে কিন্তু ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং এই ব্যয় বৃদ্ধির কারণে কিন্তু আলুর বর্তমান যে বাজার মূল্য রয়েছে সেখানে কিন্তু কৃষকরা অনেকটাই হতাশায় ভুগছেন। এর মধ্যেই কিন্তু আলু কোল্ড স্টোরেজের ক্ষেত্রে ব্যয় যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে মরার উপর খরার কাজে কথাটি রয়েছে সেটি কিন্তু বাস্তবতায় রূপ নিচ্ছে। সব মিলিয়ে কৃষকদের দাবি যদি আগামী 24 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয়, কোল্ড স্টোরেজ মালিক পক্ষ থেকে যদি কোনো ধরনের বার্তা আসলে তারা না পায়, আন্দোলন কিন্তু আরো বৃহত্তর আকারে ধারণ করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন এই আন্দোলনরত কৃষকরা। এই ছিল লালমনিরহাট থেকে আলু চাষিদের আন্দোলনের সর্বশেষ খবর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জামাল বাদশা।